ঠিক আছে। আহ, একদিকে অ, ই, রি আর রি, এগুলো অচ। অন্যদিকে হ, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এরা হল। মানে এতক্ষণ যা তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম, সেই আলোচনার মাধ্যমে এটুকু স্থির হলো যে তুল্যাস্য প্রযত্নম সবর্ণম এই সূত্র দ্বারা অচ, কখনো কখনো অচ এবং হল এদেরও পরস্পর সবর্ণ সংজ্ঞা হয়ে যাচ্ছে, তাই তো? মানে সূত্রের যা কন্ডিশন, সূত্রের যা অর্থ, তাহলে এখানে কি হচ্ছে, এখানে মানে অচ এবং হল এদের মধ্যে কি হচ্ছে, সবর্ণ সংজ্ঞা হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ। একটা সূত্র আছে, একটা সূত্র আছে এরকম যে অকহ, অকহ দীর্ঘ, অপ্রত্যাহারস্থ বর্ণের সবর্ণ যদি পরে থাকে, বা এরকম লিখলেও হবে, অক প্রত্যাহারস্থ বর্ণের পরে যদি সবর্ণ থাকে, তাহলে দীর্ঘ হবে, তাহলে দীর্ঘ হবে। অপ্রত্যাহারস্থ বর্ণের পরে যদি সবর্ণ থাকে তাহলে দীর্ঘ হবে। আমরা সবর্ণ যে কনসেপ্ট, সেটা আমরা পেয়েছি, আমরা কিছু হলেও জেনেছি। উদাহরণ কি হবে? অত্র আগচ্ছ, অত্র আগচ্ছ। এখানে দেখো, এই যে অত্র, এর পরে অত্র অ এবং আগচ্ছ, এই যে অকারটা, এটা আচ্ছা, অপ্রত্যাহারস্থ বর্ণ কি কি বলতো? বলতে পারবে অপ্রত্যাহারস্থ বর্ণ কি কি? অক ইজ ইকুয়াল টু কি কি? অ, ই, উ, রি। রি, রি তো, হ্যাঁ। রিটা হবে, তাহলে অ, ই, উ, রি। দেখো, এই যে অকারটা অপ্রত্যাহারস্থ বর্ণ, হ্যাঁ কি না? অকারটা অপ্রত্যাহারস্থ বর্ণ, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে এটা অপ্রত্যাহারস্থ বর্ণ, এটা অপ্রত্যাহারস্থ বর্ণ, এবং তারপরে যে আকার, সেই আকারটা হচ্ছে অকারের সবর্ণ। অকারটা, অকার, অকারের সবর্ণ হচ্ছে আকার, অকারের সবর্ণ হচ্ছে আকার। তাই দেখো, অপ্রত্যাহারস্থ বর্ণের পরে যদি সবর্ণ থাকে, তাহলে অকার হচ্ছে অপ্রত্যাহারস্থ বর্ণ, এবং সেই অকারের সবর্ণ হচ্ছে আকার। তাহলে যদি আকার হয় তাহলে কি হবে? এই দুইয়ের মধ্যে কি হয়ে যাবে? এই উভয়ের স্থানে কি হবে? দীর্ঘ দীর্ঘ হয়ে যাবে। হবে। অত্রা
গচ্ছ। ওই যে অ এবং আ, এদের স্থানে একটা দীর্ঘ বর্ণ হয়ে অত্রাগচ্ছ এরকম হয়ে যাবে, অত্রাগচ্ছ। দেখো ক্লিয়ার, যা বললাম বোঝা গেল? কোনো ডাউট আছে কোথাও? অত্রাগচ্ছ। এখন যদি তাই হয়, যদি এইটা আমি মেনে নিই, হুম, যদি এটা মেনে নেওয়া হয় তাহলে কি হবে? দেখো, এরকম বলা হচ্ছে পারে যে, উদাহরণ দ্বিতীয়, ঠিক আছে, দণ্ড হস্ত এরকম আছে, দণ্ড হস্ত। দেখো আমরা এখানে নির্ণয় করেছি দণ্ড অ, আর এদিকে হস্ত। এখানে এই যে অকার, এই অকার এবং পরবর্তী যে হকার, হুম, এই অকার এবং পরবর্তী যে হকার, তাদের তাদের এই অকার এবং পরবর্তী যে হকার, ওদের পরস্পর কি, পরস্পর সবর্ণ পেয়েছি না আমরা? অকার এবং হকারের পরস্পর সবর্ণ পেয়েছি না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে অকার এবং হকারের পরস্পর সবর্ণ সংজ্ঞা পেয়েছি, হুম, যদি পরস্পর সবর্ণ সংজ্ঞা পেয়ে থাকি, তাহলে ভেবে দেখো যে তাহলে এখানে কি হবে, অকার এবং হকারের কি হবে যদি পরস্পর সবর্ণ সংজ্ঞা হয়? তাহলে সেই অকহ সবর্ণ, অকহ সবর্ণে দীর্ঘ আসবে, দীর্ঘ এসে কি করবে এখানে, দণ্ডা হস্ত এরকম করে, এরকম হয়ে যাবে না? এরকম হয়ে যাবে না? দণ্ডা হস্ত হবে না? কারণ এই অকার এটা অপ্রত্যাহারস্থ বর্ণ, আর সেই অপ্রত্যাহারস্থ বর্ণের পরে সবর্ণ হকার আছে, অপ্রত্যাহারস্থ বর্ণ এবং সে অপ্রত্যাহারস্থ বর্ণের পরে সবর্ণ হকার আছে। তাহলে অপ্রত্যাহারস্থ বর্ণের পরে যদি সবর্ণ থাকে, তাহলে কি হয়, অকহ সবর্ণে দীর্ঘ সূত্র দিয়ে কি দীর্ঘ। হয়, তাহলে দণ্ডাহস্ত হয়ে দীর্ঘ। গেল না? তাহলে দণ্ডাহস্ত হয়ে যাবে না? হ্যাঁ। তাই কিন্তু এই রূপটি অসাধু, অসাধু বা অনিষ্ট। মানে দণ্ডাহস্ত এটা ঠিক নয়, দণ্ডহস্ত এটাই ঠিক। দ্বিতীয় 3 নম্বর উদাহরণ দিচ্ছি, দেখো, দধি, দধি শীতলম, দধি শীতলম এরকম বলো, ঠিক আছে? আমরা একটু আগেই দেখো পেয়েছি দধ ই শীতলম, দধ ই শীতলম। এখানে দধ ই শীতলম, এখানে এই যে ইকার এবং তালব্যস্য, এদেরকে আমরা পরস্পর সবর্ণ পেয়েছি। পূর্ব আলোচনার দ্বারা আমরা এদের মধ্যে পরস্পর সবর্ণতা আমরা পেয়েছি, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে যদি পরস্পর ওদের মধ্যে সবর্ণ সংজ্ঞা আমরা পেয়ে থাকি, তাহলে এখানেও দেখো যে ইকারটা, যে ইকারটা অপ্রত্যাহারস্থ বর্ণ,
দধির যে ইকারটা অপ্রত্যাহারস্থ বর্ণ। হুম, তাহলে কি বললাম, তাহলে দধি ই এই যে ইকারটা অপ্রত্যাহারস্থ বর্ণ এবং তারপরে সবর্ণ আছে তালবস্য, তাই এদের মধ্যে কি হবে না, এখানে দীর্ঘ হবে। তাহলে হয়ে যায় কি দধি শীতলম, কিন্তু এই রূপটিও হুম অসাধু বা অনিষ্ট। মানে দধি, মানে ওই যে পরে তালবস্য থাকার জন্য দধিটা দীর্ঘই হয়ে যাবে, এটা অনিষ্ট, এটা অনিষ্ট, ঠিক আছে। এই রকম ধরো আর উদাহরণ কি আছে আরো তালবস্য এবং এগুলো দিয়ে। উম হুম, যাই হোক, তাহলে আমরা কি দেখলাম, তাহলে আমরা দেখলাম যে এখানে দেখো, যদি ওই ওই ইকার এবং সকার, মানে ইকার এবং তালব্যস্যকার, এদের যদি আমরা সবর্ণ গ্রহণ করি, সবর্ণতা গ্রহণ করি, ইকার এবং তালব্যস্যকার এদের মধ্যে আমরা যদি সবর্ণতা গ্রহণ করি, তাহলে কি হবে, তাহলে আমরা এখানে কি করতে পারবো না, যে অসাধু রূপ হয়ে যাবে একটা। ওদের মধ্যে যদি আমি সবর্ণ সংজ্ঞা গ্রহণ করি, ইকার এবং সকার, এদের মধ্যে যদি সবর্ণ সংজ্ঞা গ্রহণ করি, বা অকার এবং হকার এদের মধ্যে যদি সবর্ণ সংজ্ঞা গ্রহণ করি, তাহলে কি হবে, তাহলে এই যে দধি শীতলম, হুম দধি শীতলম বা দণ্ডাহস্ত, এই রকম কিছু কিছু আমরা অনিষ্ট রূপ পেয়ে যাব, যেগুলো ব্যাকরণে একদম কাম্য নয়, যে রূপগুলো ব্যাকরণে একদম কাম্য নয়, ঠিক আছে। কি বললাম বোঝা গেল, এই রূপগুলো ব্যাকরণে একদম কাম্য নয়, এগুলো অবাঞ্ছনীয় রূপ। তাই এইগুলোকে তো বারণ করতে হবে, না হলে তো সেই অসাধু রূপ উৎপন্ন হয়ে যাবে। এইগুলোকে বারণ করতে হবে, না হলে অসাধু রূপ উৎপন্ন হবে। সেই জন্য পরবর্তী একটা সূত্র অবতরণ করছেন সূত্রকার, আর একটা সূত্র আহ, সূত্রকার একটা সূত্র অবতরণ করেছেন। সেটা কি, সেটা হচ্ছে নাচ ঝলৌ। নাচ ঝলৌ, এই যে সূত্র লিখেছি এখানে, নাচ ঝলৌ, এটা নাচ ঝলৌ। দেখো, এখান থেকে শুরু করা যাক নাচ ঝলক। তার মানে যদি আমি সবর্ণ, ওই যে তুল্লাস্য পুরাতনম সবর্ণম এর দ্বারা, তুল্লাস্য পুরাতনম সবর্ণম এর দ্বারা অচ এবং হলের সবর্ণ সংজ্ঞা গ্রহণ করে নিই, তাহলে কিন্তু দণ্ডাহস্ত এবং দধি শীতল এই রূপগুলো কিন্তু আমি পেয়েই যাব, এইগুলোকে বারণ করা যাবে, ঠিক আছে। অতএব তাই আমাকে এই যে অচ এবং হল, অচ এবং হল এদের সবর্ণ সংজ্ঞা যা হোক করে নিষেধ করতে হবে। অচ এবং হল এদের সবর্ণ সংজ্ঞা আমাকে নিষেধ করতে হবে, ঠিক আছে। তাই দেখো, সূত্র হচ্ছে নাচ ঝলৌ। বৃত্তি কি হবে, বৃত্তি
আকার সহিত অচ আচ, আকার সহিত অচ আচ, আকার সহিত অচ আচ, সচ হলচ ইত্যেতৌ মিথঃ সবর্ণো ন স্তঃ। আকার সহিত অচ, আকার সহিত অচ আচ, আকার সহিত অচ আচ, সচ হলচ, সচ হলচ ইত্যেতৌ মিথঃ সবর্ণৌ ন স্তঃ। মোট কথা হচ্ছে যে অচ, হুম, এই যে অচ এবং হল, অচ এবং হল ইত্যেতৌ মিথঃ সবর্ণৌ ন স্তঃ। ইত্যেতৌ মানে এরা, ইত্যেতৌ মিথঃ সবর্ণৌ ন স্তঃ। মিথঃ মানে কি? পরস্পর। মিথঃ শব্দের অর্থ পরস্পর, মানে অচ এবং হল পরস্পর সবর্ণ সংজ্ঞা, মানে অচ এবং হলের পরস্পর সবর্ণ সংজ্ঞা হয় না। অচ এবং হলের পরস্পর সবর্ণ সংজ্ঞা হয় না। ঠিক আছে, এখানে দেখো আরেকটা পদ দিয়েছে বৃত্তিতে, যে আকার সহিত অচ, আকার সহিত অচ। হুম, এখন যদি তোমাদেরকে বলা হয় যে অচ বলতে কি কি, তোমরা কি বলবে? অচ বলতে কি কি তোমরা কি বলবে? সমস্ত স্বরবর্ণ। হ্যাঁ, যেমন একটু নাম ধরে ধরে বলো শুনি। ক, আ, ই, দীর্ঘ ই, তারপরে উ, দীর্ঘ উ, রি, রি, এ, ঐ, ও, ঔ। হ্যাঁ, কিন্তু এই যে তুমি যেগুলো বললে, আ, দীর্ঘ ই, দীর্ঘ, দীর্ঘ রি। মাহেশ্বর সূত্রে যেগুলো হবে ওগুলো তো আমার খেয়াল ছিল না। হুম, একদম তাই। মানে প্রত্যাহার কাদের হয়? প্রত্যাহার সেগুলোই হয় মাহেশ্বর সূত্রে যাদের উল্লেখ থাকে তাদেরই প্রত্যাহার সংজ্ঞা হয়। বোঝা গেল? অদিতি বললে তাই তো? হ্যাঁ। মাহেশ্বর সূত্রে যাদের উল্লেখ থাকে তাদেরই প্রত্যাহার, তারাই প্রত্যাহারের মধ্যে অন্তর্ভুক্ত হয়, বাকিরা হয় না। তাহলে মাহেশ্বর সূত্রে তো আ, ই, উ, রি এরা তো নেই, তাহলে এদের কি হবে? এদের হবে না। তার মানে ভেবে দেখো একবার, যদি আমি আক্ষরিক ভাবে ধরি, অচ এবং হলের সবর্ণ সংজ্ঞা নিষেধ হচ্ছে, অচ এবং হলের সবর্ণ সংজ্ঞা নিষেধ হচ্ছে, তার মানে অকারের সঙ্গে হকারের হচ্ছে, অকারের সঙ্গে হকারের হচ্ছে, কারণ অকারটাই অচ প্রত্যাহারের মধ্যে পড়ে। কি বললাম বোঝা গেল? অকারটাই অচ প্রত্যাহারের মধ্যে পড়ে, তাহলে অকারের সঙ্গে হকারের সবর্ণ সংজ্ঞা নিষেধ হচ্ছে, কারণ অকারটাই অচ প্রত্যাহারের মধ্যে পড়ে। অন্যদিকে ইকারের সঙ্গে তালবস্য করে নিষেধ হচ্ছে, মানে হ্রস্ব ইকারের সঙ্গে, হ্রস্ব রিকারের সঙ্গে মূর্ধন্যস্য করে নিষেধ হচ্ছে, যেগুলো আমরা আগে আগে পেলাম অ্যাকচুয়ালি। কিন্তু বক্তব্য, আকারের সঙ্গে হকারের কিন্তু নিষেধের কথা বলছে না সূত্রেতে, কারণ আকার তো অচ প্রত্যাহারের মধ্যে পড়ছে না। অচ অচ, যেগুলো অচ রূপে আমরা পাই, যেগুলো অচ রূপে আমরা পাই, যেগুলো অচ রূপে আমরা পাই, হুম, সেই, যেগুলো অচ রূপে আমরা পাই, ঠিক আছে, সেই অচ বর্ণগুলো, যেগুলো আমরা অচ বর্ণ রূপে পাই, যেগুলো অচ রূপে আমরা পাই, সেই, সেই অচ বর্ণগুলোর সঙ্গে হলের নিষেধ হচ্ছে। এটা হচ্ছে বিষয়। কিন্তু
আকারকে তো আমরা অচ প্রত্যাহারের মধ্যে পাই না, সাক্ষাৎভাবে অচ প্রত্যাহারের মধ্যে পাই না, তাহলে আকারের সঙ্গে কিন্তু নিষেধ হচ্ছে না। তার মানে আকারের সঙ্গে হকারের সবর্ণ সংজ্ঞা হতে পারে, বা দীর্ঘ ইকারের সঙ্গে তালব্যস্যকারের সবর্ণ সংজ্ঞা হতে পারে, মূর্ধন্যস্য দীর্ঘ ঋকারের সঙ্গে মূর্ধন্যস্বয়ের সবর্ণ সংজ্ঞা হতে পারে, দীর্ঘ ঋকারের সঙ্গে দন্তস্বয়ের সবর্ণ সংজ্ঞা হতে পারে। বোঝা গেল কি বলতে চাইলাম? হ্যাঁ। এখন তাই এটা হচ্ছে অর্থ। তাহলে নাচ ঝলও আকার সহিত অচ। এখানে আরো কিছু টুইস্ট আছে, বলছি। সূত্রার্থ কি হবে, যে অচ এবং হল বর্ণগুলির পরস্পর সবর্ণ সংজ্ঞা হবে না। অচ এবং হল বর্ণগুলির পরস্পর সবর্ণ সংজ্ঞা হবে না, এই হচ্ছে বিষয়। অচ এবং হল বর্ণগুলির সবর্ণ সংজ্ঞা হবে না, ঠিক আছে। হুম, তাহলে অচ এবং হল এদের যখন সবর্ণ সংজ্ঞা হলো না, তাহলে অকার এবং হকার এরা কি আর সবর্ণ থাকলো? অকার এবং হকার এরা কি সবর্ণ থাকলো, হ্যাঁ কি না? অকার এবং হকার এরা সবর্ণ থাকলো, হ্যাঁ কি না? না। না। তাহলে এই যে অকার এবং হকার যদি এখানে সবর্ণ না হয়, তাহলে অকহ সবর্ণে দীর্ঘ, এই সূত্র কি আর কাজ করবে? এই সূত্র অনুসারে কি এখানে দীর্ঘটা হবে আর? দণ্ডাহস্ত যে দীর্ঘ হচ্ছিল, এখানে কি দীর্ঘটা হবে, হ্যাঁ কি না? যদি না, অ হবে না। এবং অ এবং হ সবর্ণ হয়, সবর্ণ না হয়, তাহলে অকারের পরে হকার এটা সবর্ণ নেই, যদি সবর্ণ না থাকে তাহলে দীর্ঘ হবে না। তেমনি দধি যুক্ত শীতলম, এখানেও ইকারের পরে তালব্যস্যকর সবর্ণ আমরা নিষেধ হয়ে গেছে, ইকার এবং তালব্যস্যের মধ্যে সবর্ণ সংজ্ঞা নিষেধ হয়ে গেছে। যদি সবর্ণ সংজ্ঞা নিষেধ হয়, তাহলে কিন্তু অকহ সবর্ণে দীর্ঘ, এটা দিয়ে আর কিন্তু এখানে দীর্ঘ হবে না, দধি শীতলম এটার হবে না, অতএব এখানেও নিষেধ হয়ে গেছে। বোঝা গেল? বোঝা গেছে, ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ। এখন আরো একটা সমস্যা আসবে, মানে এখানে এর শেষ সমাপ্তি হলো না। এই স্থলে এর ফলে, ঠিক আছে, এর ফলে দণ্ড হস্ত এবং দধি শীতল এই উভয় স্থলে অকার ও হকারের এবং ইকার ও সকারের মধ্যে সবর্ণ সংজ্ঞা নিষিদ্ধ হওয়ায়, সবর্ণ সংজ্ঞা নিষিদ্ধ হওয়ায় উভয় স্থলে দীর্ঘ প্রাপ্তি হবে না। অকহ সবর্ণে দীর্ঘ, এই সূত্রানুসারে। বোঝা গেল? হুম, তাহলে দীর্ঘ প্রাপ্তি হলো না। একটা স্থল, হ্যাঁ, অন্য একটা স্থল দেখাচ্ছি যেখানে একটা সমস্যার সম্মুখীন হয়। সেটা হচ্ছে এই রকম একটা 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 শব্দ আছে, বিশ্বপা শব্দ, বিশ্বপা।
সেই বিশ্বপা শব্দের তৃতীয়ার এক বচনে কি হয়? বিশ্বপা শব্দ, সেই বিশ্বপা শব্দের তৃতীয়ার এক বচনে আগে আমরা প্রক্রিয়াটা দেখে, বিশ্বপা শব্দের যে তৃতীয়ার এক বচনে প্রক্রিয়া, সেটাকে দেখতে হবে না। এইরকম দেখা যাচ্ছে, দেখো স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ। বিশ্বপা, বিশ্বপা শব্দ তার তৃতীয়ার বহু বচনে, এক বচন নয়, বহু বচনে, ঠিক আছে। ধরো বিশ্বপা, তার সঙ্গে সু ঔ যস অম ঔট সস টা ভ্যাম ভিস, ভিস প্রত্যয়। বিশ্বপা তার সঙ্গে ভিস প্রত্যয়, ঠিক আছে। তাহলে ভিস প্রত্যয় হলো সু, এই সূত্র কি? ভিস প্রত্যয় সূত্র সু যস অমৌট সস, এটা ভিস প্রত্যয় হলো। এবং এখানে তাহলে কি হবে? যোগ করলে বিশ্বপাভিস, বিশ্বপাভিস এরকম হয়ে গেল। বিশ্বপাভিস, এখানে শশজুষ রুহু করে বিশ্বপাভি রু, আর রুয়ের উত্ত বিসর্গ করে রোহ বিসর্গে বিশ্ব পাভি, এরকম রূপটা আছে। বিশ্বপাভি, বিশ্বপাভি এইরকম রূপটা আছে, ঠিক আছে। আমরা এরকম রূপটা পাই। কিন্তু যদি ওই আমরা আগেই বললাম যে অচ এবং হলের সবর্ণ সংজ্ঞা নিষেধ হয়েছে। অচ এবং হলের সবর্ণ সংজ্ঞা নিষেধ হয়েছে, তাই তো? অচ এবং হলের সবর্ণ সংজ্ঞা নিষেধ হয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ। কিন্তু আকার আমরা অচের মধ্যে পাই না, আকারকে সরাসরি অচের মধ্যে পাই না, আকারকে সরাসরি অচের মধ্যে পাই না। তাহলে যদি আক্ষরিক অর্থে ধরে নেওয়া যায় যে আকারের সঙ্গে হকারের সবর্ণ সংজ্ঞা নিষেধ হয়নি, মানে অকারের সঙ্গে হয়েছে, কারণ অকার, ইকার, উকার, রিকার যেগুলো হ্রস্ব, সেইগুলো অচ প্রত্যাহারের মধ্যে পরিগণিত হয়। কিন্তু কিন্তু
আকারটা তো সরাসরি অচ প্রত্যাহারের মধ্যে পরিগণিত হয় না, তাই অচের সঙ্গে হলের নিষেধ হয়েছে, আকারের সঙ্গে কিন্তু হয়নি, আকারের সঙ্গে কিন্তু হয়নি, ঠিক আছে। এখন সবর্ণ সংজ্ঞা হলে কি হয়? সবর্ণ সংজ্ঞা হলে ধরো তুমি যে ককার এবং খকার, ককার এবং খকার এরা পরস্পর সবর্ণ তো, ক এবং খ এরা পরস্পর সবর্ণ, ভেবে দেখো হ্যাঁ কি না। ক এবং খ, ক খ, ক খ চ ছ, মানে ক খ গ ঘ, চ ছ জ ঝ এরা সবাই সবর্ণ পরস্পর, কারণ ক খ গ ঘ এদের উচ্চারণ স্থান কণ্ঠ এবং আভ্যন্তর পর্যটন প্রত্যেকটারই স্পৃষ্ট, তাই এরা পরস্পর সবর্ণ। চ ছ জ ঝ এদের তালু, উচ্চারণ স্থান এবং আভ্যন্তর পর্যটন স্পৃষ্ট, তাও এরাও পরস্পর সবর্ণ, এরকম এরা সবর্ণ হয়। এখন যে বর্ণগুলো পরস্পর সবর্ণ, যে বর্ণগুলো পরস্পর সবর্ণ সেই বর্ণগুলো তুমি যেটাকে খুশি গ্রহণ করতে পারো, মানে ককারকে তুমি খকার বলে ধরতে পারো, বা খকারকে ককার বলে ধরতে পারো, ককারকে গকার বলে ধরতে পারো, হ্যাঁ এরকম, গকারকে ককার বলে ধরতে পারো, এরকম। এখানেও দেখো সেরকম একটা সমস্যা আসবে না, কিরকম, আমাদের এই স্থলে মানে আগের প্রক্রিয়াটা হচ্ছে সাধু প্রক্রিয়া, আগের যে প্রক্রিয়া ওটা সাধু প্রক্রিয়া। এখন দেখো বিশ্বপা যুক্ত ভিস, একটা সূত্র আছে হো ঢাহা, হো ঢাহা এর অর্থ কি? ঝল পরে থাকলে, ঝল পরে থাকলে হকারের স্থানে ঢকার হবে, ঝল পরে থাকলে হকারের স্থানে ঢকার হবে। তাহলে বিশ্বপ আ, তাহলে বিশ্বপযুক্ত আ, আমি বিশ্বপাটাকে ভাঙলাম বিশ্বপযুক্ত আ প্লাস ভিস, ভিসটা তো আছেই। এখানে ঝল বলতে কি? ঝল মানে ঝল বলতে বর্গের ১ ২ ৩ ৪, মানে প্রত্যেকটা বর্গের প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ, তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, তার সঙ্গে স স স এবং হ, এবং স স হ এরা এরা ঝল। তাহলে দেখো এই যে ভকারটা ঝল পরে থাকলে, এই যে ভকারটা ঝল হ্যাঁ কি না, ভিসের যে ভকারটা ঝল হ্যাঁ কি না, হ্যাঁ। ঝল, তাহলে ঝল পরে আছে, বলেছে হকারের স্থানে ঢকার হবে, হকারের স্থানে ঢকার হবে, ঠিক আছে। এখানে কি হকার আছে? এই জায়গাটায় কি হকার আছে হ্যাঁ কি না? তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ না? পাচ্ছ তো? হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটায় কি হকার আছে? আকারের স্থানে হকার আছে কি? না। কিন্তু বিষয়টা হচ্ছে আকার এবং হকারের সবর্ণ সংজ্ঞা নিষেধ হয়েছে হ্যাঁ কি না? আকার হ্যাঁ। এবং হকারের সবর্ণ সংজ্ঞা নিষেধ হয়েছে হ্যাঁ কি না? হ্যাঁ। হয়েছে, তাই তো। আর একটা পিয়ালি কি বলে? না না, আকার হয়নি। এবং অকারের অকারের সাথে হকারের হয়েছে, আকারের তো হয়নি। তাহলে কি এরকম ভুলভাল বকছো? আমি দুবার তিনবার জিজ্ঞাসা করছি একই উত্তর দিচ্ছ। আকারের সঙ্গে হয়নি, তার মানে আকার এবং হকার
পরস্পর সবর্ণ, তাই তো? হ্যাঁ। আর এবং সবর্ণ, তার মানে যদি এরা পরস্পর সবর্ণ হয়, তাহলে এই আকারটাকে আমি হকার বলেও কল্পনা করতে পারি। আকারটাকে আমি হকার বলেও কল্পনা করতে পারি যদি অ এবং হ এরা পরস্পর সবর্ণ হয়। ঠিক আছে, আ এবং হ এরা পরস্পর সবর্ণ হয়। ঠিক আছে, তাহলে এই আকারটাকে আমি হকার বলেও কল্পনা করতে পারি। কি বললাম, বোঝা গেল? আ এবং হ যদি পরস্পর সবর্ণ হয়, তাহলে আকারটাকে আমি হকার রূপেও কল্পনা করতে পারি। যদি কল্পনা করে নি কি হয় দেখো, তাহলে বিশ্বপ যুক্ত হ আর এদিকে ভিস, বিশ্বপ যুক্ত হ এদিকে ভিস, বিশ্বপ যুক্ত হ এদিকে ভিস। এরপর দেখো পেয়ে গেছি, যদি ঝল পরে থাকে, এই যে ভিসের ভকারটা ঝল পরে থাকলে হকারের স্থানে ঢকার হবে। এই যে হকার, তার স্থানে ঢকার হবে, তাহলে ওই হকারের স্থানে কি হয়ে যাবে, ঢকার। তাহলে বিশ্বপ এদিকে ঢ এদিকে ভিস, এরপরে ভিসের দন্তস্বটা রু হয়ে বিসর্গ হয়ে বিসর্গ হয়ে যাবে। তাহলে বিশ্বপ ঢ ঢ ভি, রূপটা হবে এইরকম, বিশ্বপ ঢভি। মানে এই যে বিশ্বপ ঢভি, দেখো বোঝা গেল কি, মাথায় ঢুকলো কি প্রক্রিয়াটা, হ্যাঁ কিনা? আমি বোঝাতে পারলাম কি? পিয়ালি বা অন্তরা, অদিতি, বোঝাতে পারলাম কি? হ্যাঁ। হ্যাঁ স্যার। তার মানে বিশ্বপ ঢভি, এইটা, এই সিচুয়েশনটা কখন এলো? বিশ্বপ এটা কিন্তু, এই যে বিশ্বপ ঢভি, এই রূপটা কিন্তু অসাধু, এই রূপটি অসাধু বা অনিষ্ট, মানে এটা ব্যাকরণের দৃষ্টিতে ঠিক নয়, সাধুরূপ নয়। সাধুরূপ হচ্ছে আগেরটা, বিশ্বপাভি, ওটা ওটা হচ্ছে সাধুরূপ। তাহলে বিশ্বপ ঢভি এটা হচ্ছে অসাধুরূপ। তাহলে এই বিশ্বপ ঢভি এটা এলো কিভাবে? এটা কিভাবে এলো? যখন, মানে সমস্যা কোথায় হলো, সমস্যায় ঢকারটাকে নিয়ে, ঢকার আসারা নিয়ে। ঢকার কখন এলো না, এই যে ঢকার এলো এই হকারের স্থানে, ঢকারটা এলো হকারের স্থানে। আমি হকারকে কিভাবে পেলাম না, এই যে আকারে, আকারের স্থানে হকার কল্পনা করলাম। কেন কল্পনা করলাম না, হকার এবং আকার পরস্পর সবর্ণ, তাই আকার এবং হকার পরস্পর সবর্ণ, তাই আকারের স্থানে আমি হকারকে কল্পনা করেছি। যেগুলো পরস্পর সবর্ণ হয় তাদেরকে এইভাবে কল্পনা করা যায়। তাহলে আকার এবং হকার পরস্পর সবর্ণ, তাই আকারের স্থানে হকারকে কল্পনা করেছি। কি বললাম, বোঝা গেল? আকারের স্থানে হকারকে কল্পনা, হ্যাঁ। যখনই আকারের স্থানে হকারকে কল্পনা করলাম, তখন এই ভিস প্রত্যয় পরে আছে, মানে ঝল বর্ণ পরে আছে। ঝল বর্ণ পরে থাকার জন্য হৌ ঢ এই সূত্র দিয়ে, এই যে হৌ ঢ এই সূত্র দিয়ে আমার হয়ে গেল হকারের স্থানে ঢকার, আর ঢকার হয়ে গেলে বিশ্বপ ঢবি হয়ে গেল, যেটা অসাধুরূপ। তার মানে আমি দেখতে পাচ্ছি যে যদি আমি আকার এবং হকারের পরস্পর সবর্ণ সংজ্ঞা গ্রহণ করি, মানে আকার এবং হকারকে আমি যদি পরস্পর সবর্ণ রূপে গ্রহণ করি, আকার এবং হকারকে যদি পরস্পর সবর্ণ রূপে গ্রহণ করি, তাহলে কিন্তু সমস্যা। আকার এবং হকারকে যদি পরস্পর সবর্ণ রূপে গ্রহণ করি, তাহলে সমস্যা। কি সমস্যা? আকার এবং হকার সবর্ণ হবে, সবর্ণ হলে এই বিশ্বপাভি এই স্থলে আকারের বিশ্বপাভি এই রূপ সিদ্ধিকালে আকারের স্থানে আমি যদি কদাচিৎ হকারকে গ্রহণ করি, এবং যদি সবর্ণ সংজ্ঞা হয়, এরা যদি সবর্ণ সংজ্ঞা হয়, আমি করতে কোনো বাধা নেই এখানে। আকার এবং হকার যদি পরস্পর সবর্ণ সংজ্ঞা হয়, তাহলে গ্রহণ করতে কোনো বাধা নেই। যদি গ্রহণ করতে কোনো বাধা না থাকে,
তাহলে হকারের স্থানে ঢকার চলে আসবে, ঢকার এলে বিশ্বব্ধাবী হবে, এই রূপটা অসাধু রূপ। তার মানে এই রূপটাকে আমাকে পাওয়া চলবে না, বিশ্বব্ধাবী এই রূপটা গ্রহণ করা চলবে না। তা কি করে হবে? এই হকারটা না পেলেই হচ্ছে, হকারটা না পেলেই হচ্ছে। হকারটা কখন পাবো না? যখন আকারের স্থানে আকারই কল্পনা করব। আকারের স্থানে আমি হকার কল্পনার যখন অনুমোদন পাবো না, আকারের স্থানে যখন হকারকে কল্পনা করার অনুমোদন পাবো না, অনুমতি পাবো না, তা অনুমতি কখন পাবো না? যখন আকার এবং হকারের সবর্ণ সংজ্ঞা ধরব না। মানে আকার এবং হকারের মধ্যে যখন সবর্ণ সংজ্ঞা ধরব না, যে এরা পরস্পর সবর্ণ নয়, আকার এবং হকার পরস্পর সবর্ণ নয়, এই রকম যখন কল্পনা করব, তাহলে সবর্ণ না হলে, আ এবং হ পরস্পর সবর্ণ না হলে, বাস হয়ে গেল। আ এবং হ পরস্পর সবর্ণ না হলে হয়ে গেল। কি হয়ে গেল? না এদের মধ্যে সবর্ণ যদি না হয়, এরা যদি পরস্পর সবর্ণ না হয়, তাহলে কি হবে? তাহলে আকারের স্থানে হকারকে কল্পনা করব না। আকারের স্থানে হকার কল্পনা না করলে হকারের স্থানে ঢ আসবে না, ঢ না এলে বিশ্বব্ধাবী রূপটা হবে না। দেখো বোঝা গেল কি? বোঝা গেল হ্যাঁ কি না? হ্যাঁ। সেই জন্য দেখো বৃত্তিতে লিখেছে আকার সহিত অচ, আকার সহিত অচ, মানে কেবলমাত্র অচ মানে অ ই উ রি এ ও ওই ও এগুলো নয়, এই অচের সঙ্গে মানে অকার, আকার, আকার সহিত অচ, আচ, এই যে অচ মানে কেবলমাত্র অচ এবং হলের সবর্ণ সংজ্ঞা নিষেধ হচ্ছে এমন নয়, কেবলমাত্র অচ এবং হলের সবর্ণ সংজ্ঞা নিষেধ হচ্ছে এমন নয়, সেখানে এই অচের সঙ্গে আকারকেও নিতে হবে। নট অনলি অচ বাট অলসো আকার সহ অচ, মানে অচের সঙ্গে আকারও, মানে অচের সঙ্গে আকারেরও, অচের যেমন, অচের যেমন হলের সঙ্গে সবর্ণ সংজ্ঞা নিষেধ হচ্ছে, অচের সঙ্গে যেমন হলের সবর্ণ সংজ্ঞা নিষেধ হচ্ছে, তেমনি আকারের সঙ্গেও হলের সবর্ণ সংজ্ঞা নিষেধ করতে হবে। যদি না করো তাহলে ওই বিশ্বব্ধাবী আর বিশ্বপাভী এই স্থলে গিয়ে সমস্যা সৃষ্টি হবে। দেখো বোঝা গেল? বোঝা গেল হ্যাঁ কিনা? ক্লিয়ার হয়েছে পুরো সূত্রটা? হ্যাঁ স্যার। তাই এবারে একটু ওই লাইনগুলো দেখো, গ্রন্থের লাইনগুলো। আকার সহিত অচ আচ সচ হলচ ইত্যেতৌ মিথঃ, ইত্যেতৌ মানে এই উভয় প্রকার, ইতি এতৌ, এতৌ মানে মানে আকার, আকার সহ অচ এবং হল, ইত্যেতৌ এই দুটো, মিথঃ মানে পরস্পর, সবর্ণৌ নস্তঃ এরা পরস্পর সবর্ণ সংজ্ঞা হবে না। তেন দধি ইত্যস্য, দধি ইত্যস্য হরতি শীতলম ষষ্ঠম সান্দ্রম ইত্যেতেষু পরেষু জনাদিকম ন। অন্যথা দীর্ঘাদিনাম ইব হকারাদিনাম অপি গ্রহণক শাস্ত্র বলাৎ অচত্বম স্যাৎ। হুম, পরেষু জনাদিকম ন। আচ্ছা, অন্যথা দীর্ঘাদিনাম ইব হকারাদিনামপি গ্রহণক শাস্ত্র বলাৎ অচত্বম স্যাৎ। অন্যথা দীর্ঘাদিনামিব হকারাদিনামপি গ্রহণক শাস্ত্র বলাৎ অচত্বম স্যাৎ। দেখো কি বলছে এখানটা, যে
যে তেন দধি ইত্যস্য হরতি শীতলম ষষ্ঠম সান্দ্রম ইত্যেতেষু পরেষু জনাদিকম ন। আমরা দেখেছি অ এবং হ এদের ই এবং তালব্যস্য এদের এই উভয়ের রি এবং মূর্ধন্যস্য এই উভয়ের রি এবং দন্তস্য এই উভয়ের উচ্চারণ স্থান এবং আভ্যন্তর প্রযত্ন সমান হওয়ায় এরা সবর্ণ সংজ্ঞা প্রাপ্ত হচ্ছিল, তাই তো? এটা আমরা দেখেছি না আগে? হ্যাঁ কি না? দেখেছি হ্যাঁ কি না? হ্যালো, হ্যাঁ। দেখেছি এরকম। এখন বক্তব্য, যদি যদি সবর্ণ হয়ে যায়, ভেবে দেখো, যদি সবর্ণ হয় তাহলে অকারটা অচ, তাহলে হকারটাও অচ হয়ে যাবে। মানে অ এবং হ যদি পরস্পর সবর্ণ হয়, অ এবং হ যদি পরস্পর সবর্ণ হয়, অ এবং হ যদি পরস্পর সবর্ণ হয়, তাহলে অকারটা অচ, তাহলে হকারটাও অচ হয়ে যাবে। ইকারটা অচ, সকারটাও অচ হবে। রিকার অচ, মূর্ধন্যস্বও অচ হয়ে যাবে। লিকার অচ, দন্তস্বও অচ হয়ে যাবে। তাহলে হ, তালবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব এরা সবাই অচ হয়ে যাবে। যদি অচ হয় তাহলে ভেবে দেখো, দধি হরতি ইকো জনচি। ইকো জনচি সূত্রের অর্থ মনে আছে নিশ্চয়ই? ইকো জনচি সূত্রের অর্থ মনে আছে হ্যাঁ কি না? না বলতে হবে? মনে আছে। তাহলে দেখো, যদি অচ পরে থাকে তাহলে ইকের স্থানে জন হবে। দেখো আমরা এখানে অকারের সবর্ণ হকার পেয়েছিলাম, তাহলে অকারটা অচ, হকারটাও অচ হয়ে যাচ্ছিল। তাহলে এই হকারটা অচ, এই হকারটা অচ, যদি হকারটা অচ হয় তাহলে এই যে ইকারের যে ইকারটা ইক, সেই ইকারের স্থানে কি আগম হবে? অচ পরে আছে, তাহলে ইকারের স্থানে কি আগম হবে বলো? হ্যাঁ, ইয়া। ইয় হরতি। একই রকম ভাবে দধি শীতলম, দেখো ইকার এবং সকার পরস্পর সবর্ণ হওয়ার জন্য সকারটা অচ হয়ে গেছে, ইকো জনচ এখানেও লাগবে। তাহলে দধ্য শীতলম, দধি ষষ্ঠম, এখানেও রিকার এবং মূর্ধন্যস্ব সবর্ণ হওয়ার জন্য ওরাও মূর্ধন্যস্বটাও অচ হয়ে গেছে, তাহলে এখানেও ইকো জনচ লাগবে। দিয়ে দধ্য ষষ্ঠম এবং দধি সান্দ্রম, এখানেও দন্তস্বটা অচ, ওই লিরিকারের সবর্ণ বশত, তাই এখানেও ইকো জনচি হয়ে দধ্য সান্দ্রম হয়ে যাবে, দধ্য সান্দ্রম হয়ে যাবে। তাহলে কি হবে? কিন্তু এটা তো ঠিক নয়, এগুলো প্রত্যেকটাই অনিষ্ট রূপ। দধ্য সান্দ্রম, দধ্য ষষ্ঠম, দধ্য শীতলম, দধ্য হরতি, এটা প্রত্যেকটাই অনিষ্ট রূপ। তাই দেখো বলছে তেন দধি ইত্যস্য, মানে দধি এর পরে, হরতি শীতলম ষষ্ঠম সান্দ্রম ইত্যেতেষু পরেষু, এইগুলো পরে থাকলে জনাদিকম ন, মানে জন কার্য হবে না। কখন হবে না? যখন অচ এবং হলের সবর্ণ সংজ্ঞা নিষেধ হবে। যখন অচ এবং হলের সবর্ণ সংজ্ঞা নিষেধ হবে তখন আর এদের জন কার্যটা হবে না। যদি সবর্ণ সংজ্ঞা নিষেধ না হয়, যদি অচ এবং হলের মধ্যে সবর্ণ সংজ্ঞা নিষেধ না হয়, তখন কিন্তু জন কার্য হবে। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এই হচ্ছে পুরোটা বিষয়।